আপনারা দেখছেন 24x7 নিউজ বেঙ্গল। আমি পৃথা। আমি এই মুহূর্তে আছি বজবজ 1 নম্বর মন্ডল সভাপতির অফিসে, সুখেন্দু চ্যাটার্জি দাদার সাথে আজকে ওনার রাজনৈতিক জার্নি নিয়ে আলোচনা করব, কথা বলবো। যে সবার আগে তো থ্যাংক ইউ, ওয়েলকাম নিউজ বেঙ্গলে আপনার ইন্টারভিউর জন্য। সবার আগে একটা প্রশ্ন, কেমন আছেন? খুব ভালো আছি, মানে বেঁচে আছি আর কি, মানে এত মানে শান্তিতে আছি আর খুব খুশি আছি। এই যে 4 তারিখের পর যে ভোটের রেজাল্ট বেরিয়েছে, 4 তারিখের পর যদি নতুন সরকার গঠন না হতো, বিজেপি সরকারের গঠন যদি না হতো, তাহলে কি হতো? সরকার গঠন না হলে আমরা পাঠশালা হতাম এবং জাহাঙ্গীর খানের অফিসে আমাদের কিছু বজবজ 1 নম্বর মন্ডলের মানে যা কার্যকর্তা আছে তাদের ছবি গোল গোল করে মার্ক করা আছে এবং একজনকে তুলে নিয়ে গেছিল। সে বলে যে দাদা তোমাদের ছবি একদম মার্ক করা আছে এবং কে কিভাবে মারবে আমাদের সেই পরিকল্পনাও করছিল এবং আমাদের ঘর ভাঙাও পরিকল্পনা চলছিল 4 তারিখে। এবং 2021-এ কাউন্টিং এ আমাকে জাহাঙ্গীর খানের লোক দিয়ে প্রচন্ড মার মেরেছিল, একতলার ওখান থেকে ঝাঁপ দিয়ে। মানে আগের বিধানসভা 2021-এ যে বিধানসভা ভোট হয়েছিল কাউন্টিং এর সময়, সেই সময় আপনাকে মার খেতেও হয়েছে। ওই এক কেন্দ্র বাহিনী ছিল না, সরিয়ে দিয়েছিল। 200 পার হবার পরে মানে আমাকে 20 জন মিলে ঘিরে ধরে একটুখানি সরু জায়গার মধ্যে, আমি কোন রকমের প্রাণ বাঁচিয়ে একতলারই ঝাঁপ। সেসব দিন মনে করছেন আর এখন বসে আছেন নিশ্চিন্তে। সেটার জন্য মানে এই কারণের জন্য 21-এ কি ঘর ছাড়া হতে হয়েছিল? সে ঘর ছাড়া হতে হয়েছিল। আমরা কাউন্টিং অফিস থেকেই চলে গেছিলাম রাজারহাটে। মানে আমাদেরই একজন কার্যকর্তা, তাই পরিচিত, ওখানে খুব সুন্দর আমাদের জায়গা দিয়েছিল। কিছুদিন থেকে আমরা চিত্রগঞ্জের এখানে একটা বাড়িতে এসেছিলাম, মানে ঠিকভাবে শান্তি পাইনি, মানে কিছুদিন ছিলাম, তারপরে আমরা জেলায় চলে গেছিলাম। দাদা, এই যে রাজনৈতিক ময়দান, আপনার অনেক বছরেরই এক্সপিরিয়েন্স, রাজনৈতিক ময়দানে আসা কিভাবে? আমরা 2014-এর আগে থেকে ছোট ছিলাম, ওয়ার্ডে আমরা ভারতীয় জনতা পার্টি করতাম, সবার সঙ্গে মিলেমিশে। পুরনো কার্যকর্তা থাকতো ওয়ার্ডে, আমরা তারপরে কাজ করতাম, সিনিয়রদের সঙ্গে পাড়ায় পাড়ায় যেতাম, ভ্যানে করে মাইক্রোফোন দিয়ে সিনিয়ররা হাঁটতো, আমরা আস্তে 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 যত দিন যায়, তারপর আমরা ওয়ার্ড থেকে বাইরে মন্ডলে আসতে শুরু করলাম। এবারে আস্তে 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 আমরা 2021-এর আগে ডক্টর তরুণ আদব, জয়দেব দত্ত মহাশয় হাত ধরে আমরা পার্টিতে ফুল দমে একদম খুশি। আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই ওখান থেকে 2021-এ ডক্টর তরুণ আদব বিধায়ক হন। তারপরে আমরা বজবজের প্রত্যেকটা ক্লাব থেকে সমস্ত জায়গা থেকে আমরা কর্মী আনি এবং আমরা নির্বিক্রমে লড়াই করি, কিন্তু সেই লড়াই যাতে কোনো ক্রমে আমরা সাকসেসফুল করতে পারিনি। তারপর তো আমরা ঘর ছাড়া হই। তারপরে আমাদের 2024-এ জেলা সভাপতি হন অভিজিৎ সর্দার মহাশয়। উনি আমাকে, তার আগে আমার চাকরি চলে যায়, হেরে যাওয়ার পরে আমাকে মিলে ঢুকতে দেওয়া হয়নি, গেট বন্ধ। আপনি কোথায় চাকরি করতেন? বজবজ জুট মিলে কাজ করতেন। বজবজের জুট মিলে কাজ করতেন, সেখান থেকেও আপনাকে ছাড়িয়ে দেওয়া হলো। এটা কি আমাকে টিএমসির কর্মীরা ঢুকতে দেওয়া হয়, ম্যানেজমেন্ট আমাকে সাথ দিয়েছে, তোমরা যে পার্টি করো কাজটা কাজের জায়গা, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেস থেকে করতে দেওয়া হয়নি। তখন কি চাকরি ছেড়ে চলে আসতে হলো? বাইরে আমি কোনো রকমের ছোটখাটো একটা কাজ করি। হঠাৎ করে আমাদের জেলা সভাপতি মাননীয় অভিজিৎ সর্দার মহাশয় আমাকে ফোন করেন যে তোমাকে, তোমার ওখান থেকে রেকমেন্ড আসছে, তোমাকে মন্ডল সভাপতি করতে চাই। দাদাকে বললাম, দাদা এই এত দূর থেকে চাকরি তো চাকরি করি, কি করে আমি তোমাকে রেকমেন্ড দিয়ে চলে যাও, তুমি আসো। আরো নির্বিক্রমে লড়াই করতে শুরু
মানে তখনই সাপোর্টটা পেয়েছিলেন বলে আজকে আপনি এখানে বসে আবার এই যে আবার 25-এ আবার আমি আবার সেকেন্ড টার্মসে আমি সভাপতি হই, আচ্ছা, দুবারের সভাপতি। এই যে এইবারের যে ভোট, এর 26-এর যে ভোটটা হলো বিধানসভা ভোটে, তারও তো লড়াই খুব একটা ভালো ছিল না আপনাদের পক্ষে। মানে সেটাও যথেষ্ট অনেকটা স্ট্রাগল করে অনেকটা লড়াই করতে হয়েছে। সেই এক্সপিরিয়েন্স কেমন? সেখানে কি কি ঘটনা উঠে এসেছে হয়েছে আপনার সাথে? 25-এর পর থেকে 25-এ আমাকে দায়িত্ব দেন মাননীয়া সোমা ঘোষ মহাশয়। হুম উনিও দেখেছেন যে আমার যুদ্ধটা দেখেছেন, আমি কিভাবে কাজ করেছি, ওনারও ভালো লেগেছে, ওনারাও পাশে দাঁড়িয়েছেন। দিদি আমার সবসময় পাশে আছেন, হুম আর খুব ভালো মানুষ। উনি যে রাগনাহাবার যেভাবে কাজ করে চলেছেন, একদমই। হ্যাঁ, তুলনা করা যায়। সেই হিসাবে উনি যখন দায়িত্ব দেন তারপরে সেকেন্ড টার্মসে উনি সেইভাবেই আরো দ্রুত কাজ করি এবং সমস্ত ছেলেকে এক করে ডক্টর আবার ওই তরুণালো টিকিট পান। হুম উনি হয়তো হেরে গেছেন কিন্তু উনিও যুদ্ধ করেছেন, সারা বজ ময় হেঁটেছেন এবং সমস্ত কর্মী নিয়ে, বিধানসভার কর্মী নিয়ে যুদ্ধ করেছেন। এবং বজবজে আমি 1 নম্বর মন্ডলে বলছি, যেখানে প্রোগ্রাম করি সেখানেই বাধা, হুম কোনো জায়গায় স্টেজ করছি সেখানেও বাধা। আমরা এখানে মাইক্রোফোন চেয়ার কেউ দিতে চায় না আমাদের বাড়িতে। আমাদের বাওয়ালি থেকে দূর থেকে নিয়ে এসে আমাদের ডবল ভাড়া দিয়ে আমাদের প্রোগ্রাম করতে হয় এবং তাদেরকে এবং বলেছে যে 2000 জেতার পরে হুম। তাদের অবস্থা খারাপ করে। যে মানুষকে এক প্রকার ভয়ে ভীত করে রাখা সাধারণ হয়েছে। মানুষ ভয়ে ভীত সদস্য হয়েছে। একদমই। সাধারণ এখন- মানুষ যে আজকে শান্তি পাচ্ছে, হ্যাঁ যে অবদান সাধারণ মানুষ দিয়েছে। আজকে আমাদের জন্য বিজেপি আসেনি, বিজেপি এসছে সাধারণ মানুষ আমাদেরকে চেয়েছিল। হুম। আপনার এই যে একটা সময় আমরা জানি বজবজে বিরোধীদেরকে ভোটে দাঁড়াতেই দেওয়া হতো না, মানে একটা নিরপেক্ষ ভোট চলতো, আমরা দেখেছি, আমরা জেনেছি, কণ্ঠরুদ্ধ করে রাখা হতো মানুষের কোথাও গিয়ে। সেই সময়ের সেই যে সেই স্টেজটা কিভাবে পার করেছেন? তখন কি মনে হতো না যে না সবকিছু ছেড়ে দিই? একটা সময় তো দেওয়ালে পিঠ সকলেরই ঠেকে যায়, তখন মনে হয়েছিল যে সরে যাই বা আর যাব না, এরকম কিছু কি মনে হয়েছে কোনোদিন? আমার 2বার চাকরি চলে গেছে, আর একবার চাকরি চলে গেছিল। তখন আমার মাথার উপরেও তো কেউ নেই, কষ্ট করে পার্টিটা ভালোবেসে করেছে। যে এখানে যে রাঘব বোয়াল, হয়তো আমরা 10 গাছা ছিলাম বিজেপি, কিন্তু ওদের 5000 গাছা টিএমসি সব লিডাররা ছিল, তারা হচ্ছে গুন্ডা মস্তান। তো সময় ভেবেছি যে এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো, হুম কিন্তু ওই 10 জনকেই ওরা ভয় পাচ্ছে, 10 জনকে ওরা ভয় পাচ্ছে। তাহলে 10 জন কিভাবে আমরা লড়াই করেছি, কিন্তু সময় ভেবেছি পারবো কি পারবো না। এই শেষ লড়াই আমরা লড়েছি, জানি আমরা হয়তো মরবো, না হয় পার্টি আসবে, ভারতীয় জনতা পার্টিকে আনবো বজবজে পশ্চিমবঙ্গে, আর নাহলে আমরা একদম। এটাই এটা সংকল্প নিয়ে আমরা মানে কোথাও গিয়ে সেই স্যাটিসফ্যাকশনটা এসেছে যে রাজ্যে প্রধানমন্ত্রী হয়েছে বিজেপি, শুভেন্দু অধিকারী মহাশয়, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, ক্ষমা করবেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। তো সেই জায়গাতে কোথাও গিয়ে স্যাটিসফ্যাকশন এসেছে যেন বজবজটা বিধানসভাটা হয়নি, আপনারা জয়লাভ করতে পারেননি। সেই জায়গাতে আমরাও দেখেছি প্রচুর স্ট্রাগল, অনেক কষ্ট করে শাসক দল, আগের যে শাসক দল ছিল তাদের চোখে চোখ রেখেই এক প্রকার আপনারা যুদ্ধ করেছেন। সেখান থেকে কি মনে হয়েছে, মানে স্যাটিসফ্যাকশন কি এসছে যে রাজ্যে সরকার গঠন হয়েছে? শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে দেখিয়ে আমাদের আরো 3 গুণ ভরসা বেড়ে গেছে এবং তাদের দিল্লি মাথার উপরে আছে যে নরেন্দ্র মোদীজি আর অমিত শাহ যেভাবে ভরসা দিয়েছে আমাদের, আর শুভেন্দু অধিকারী এবং সংগঠনের আমাদের নেতারা, রাজ্যে সুনীল ভট্টাচার্য মশাই, শুভেন্দু অধিকারী মশাই, যেভাবে ভরসা দিয়েছে, আমরা
স্যাটিসফাই হয়েছি এবং জানি যে হয়তো ডায়মন্ড হারবার অভিষেকে হয়তো আমরা ভেবেছিলাম যে 4টে সিট পাবো, 2 সিট পেয়েছি। ফলতা যেভাবে আমরা আমাদের কর্মীরা লড়াই করেছে এবং আমাদের ডায়মন্ড হারবার জেলা সভানেত্রী যেভাবে ওখানে দিনের পর দিন লড়াই করেছে এবং জিতিয়েছেন দেবাংশুদাকে, সেটি তাতেই ইতিহাস হয়ে গেছে। এবং সাতগাছিয়ায় ভীষণটা ভালোভাবে জিতেছেন এবং মানুষ স্বতঃস্ফূর্ত হয়। আপনার যে এই যে এর পুজোর পরেই আমরা দেখছি পৌরসভা ভোট বা কাউন্সিলর ভোট, যেটা সেখানে কি আশাবাদী বা সেটার প্রিপারেশন কি এখন থেকে শুরু হয়েছে? কেউ শুরু করেছে, আমরাও শুরু করছি। কারণ আমাদের এই দুর্গা পুজো আগে আমরা কাউকে আনতে পারতাম, টিএমসির পুজো মানে টিএমসির ঘরের পুজো হয়ে গেছিল, আমরাও দাঁড়াতে পারতাম, আমরা কাউকে নিজের পছন্দের মতো আর্টিস্ট কিংবা কাউকে আনতে পারতাম। দুর্গা পুজো আমাদের ভারতীয় জনতা পার্টি কিছু সাহায্য করলেও নিত না, কারণ পুজোটা কিনে নিয়েছিল, পুরো টিএমসির পুজো হয়ে গেছিল। সেই জন্য এবারে আমরা সব জায়গা থেকে প্রস্তুতি নিয়েছি, খুব সুন্দরভাবে। এই যে দুর্গাপুজোর কথা আমি আসতাম, দুর্গাপুজো নিয়ে অনেকে অনেক মতভেদ করছে, মতভেদ আছে অনেকে যে আগের মতো দুর্গাপুজো হবে না। এটা বিভিন্ন ক্লাবের কাছেও আমি প্রশ্নটা রেখেছি, তারাও বলেছে যে পুজো যেমন তেমনই হবে। আপনার কি বক্তব্য দুর্গাপুজো নিয়ে? পুজো আগের চেয়ে ভালো, আর মানুষ একদম শান্তিপূর্ণভাবে পুজো দেখবে। আমরা তো জানি বজবজের বুকে বেশ বড় বড় অনেক পুজো আছে, যারা পুজো সংগঠকরা আছে যারা খুব বড় পুজো করে এবং যথেষ্ট নাম করা পুজো, সেগুলো কি আরো ভালোভাবে হবে? আরো সুন্দরভাবে সেরকম নিয়ে কি আপনারা কি আপনাদের দল থেকে মানে বিজেপি পার্টি থেকে রাজ্য জেলা থেকে কি কোনো রকম সেই চিন্তা ভাবনা করেছেন বা এগিয়ে আসছেন দুর্গাপুজো? এগিয়ে আসবেন আরো ভালো পুজোর জন্য। আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে কোনো একটা উইশ বাইট বা শুভেচ্ছা বার্তা দিন, এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। আমাদের এলাকাবাসী এখন ভারতীয় জনতা পার্টি এসে খুশি এবং সামনে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পরিকল্পনাগুলো আমাদের মোদিজি চালু করেছে, ধরুন অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান যোজনা এবং আরো সব জব কার্ড, জেতার পরে যে এত তাড়াতাড়ি মানে পরিকল্পনাগুলো করে দেবে মানুষ ভাবতে পারে একদম। আর এতো শুরু হয়েছে এবং পৌরসভায় কাউন্সিলররাও আসা বন্ধ করে দিয়েছে তাদের দুর্নীতির জন্য। আজ একটু হ্যাম্পার হয়েছে, কিন্তু মানুষ খুশি হয়েছে যে আমরা পাচ্ছি, স্বতঃস্ফূর্ত পাচ্ছি। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি দিকে তাদের উপরে কোনো চাপ নেই, মহিলারা পর্যন্ত তারা খুব খুশি যে তারা আসতে চায় যে দাদা পার্টিতে আসবে। সাধারণ মানুষ আসবে বলছে যে দাদা আমাদের ডাকুন, এলাকাবাসী পর্যন্ত বলছে, বজবজবাসী পর্যন্ত বলছে আসতে চাইছে। আপনার এলাকায় এই যে অন্নপূর্ণা যোজনা, যেটা এই ক্যাম্প গুলো কি হচ্ছে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা জায়গায় ক্যাম্প হচ্ছে, মানুষের পাশে আমরা দাঁড়িয়ে আছি। কোনো অসুবিধা হলে তা সঙ্গে সঙ্গে ডাকছে, তা ক্যাম্পে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে আমরা ক্যাম্প। চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।